আমরা কি সন্দেহ করব যে পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলেমিশে দেশটাকে বিক্রি করে দিচ্ছে? দেশ বিক্রি তো অনেক বড় কথা, ওটা নয় বললাম না, ওটা খুব একটা আপনার মেঠো বক্তৃতার মতো হয়ে যায়। তাহলে আমরা কি বলবো যে আমাদের দেশের স্বার্থের বিরোধী কোন চুক্তিতে এই জামায়াত এবং বিএনপি তারা ঐক্যবদ্ধভাবে রাজি হয়েছে? তারা খলিলকে কেন নিয়োগ করলো এই ব্যাখ্যাই তো পাইলাম না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন নিয়োগ করলো এই ব্যাখ্যাই তো পাইলাম না। তো তারা তো ব্যাখ্যা দিতে অভ্যস্ত না, তারা তো চাপাই দেয়। এই যে আমরা নির্বাচিত হয়েছি, 2/3 মেজরিটি পাইছি, অতএব বাকি আগামী 5 বছর এই দেশের জনগণ তার জীবন যৌবন সবকিছু আমার কাছে সমর্পণ করে দিচ্ছে, আমি কারে মারমু কাটমু কি করবো আমার ইচ্ছা। তারা গণতন্ত্রকে এইভাবে ডিফাইন করতেছে। আমরা তো এইভাবে ডিফাইন করতে চাই না। এখন চাই না, ঠিক আছে, দেখা যাবে 5 বছর পরে কি হয়, এছাড়া আর কি করবো। আল্লাহর উপর ভরসা করে বই পয়সা দিচ্ছি। আমার না মাঝে মাঝে আওয়ামী লীগের জন্য মায়া হয়। আওয়ামী লীগের জন্য মায়া হয় এই কারণে, আওয়ামী লীগ বেশি বেশি এমন এমন ক্যারেক্টার বিভিন্ন সময় নিয়ে আসে যারা নাকি গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের এখান থেকে ডিগবাজি মারে। তো আমি তো তাহলে বলবো যে এখানে পার্টি হয়ে গেছে দুইটা, একটা হলো জনগণ, আরেকটা হলো পলিটিক্যাল পার্টি। এখন এই জামাত অথবা বিএনপি তাদের নৈতিক দায়িত্ব হবে জনগণকে জানানো যে তারা কিভাবে এখানে সম্মতি দিল এবং কিসের পর সম্মতি দিল। আমরা কিন্তু এখনো জানিই না যে চুক্তির শর্তগুলো কি, আমরা এখনো জানি, কেউ জানি না। তো সেই শর্তগুলো ডিটেল এই পলিটিক্যাল পার্টিগুলো জানে। তাহলে এই পলিটিক্যাল পার্টিগুলো কি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলো? এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কি, তাহলে আমরা যে অভিযোগটা করছি, আমরা যদি না জানি জিনিসটা আসলে কি, তাহলে কিন্তু আমরা একটা অন্ধকারে থাকার কারণে আমাদের সন্দেহ থাকবে। আমরা কি সন্দেহ করব যে পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলেমিশে দেশটাকে বিক্রি করে দিচ্ছে? দেশ বিক্রি তো অনেক বড় কথা, ওটা নয় বললাম না, ওটা খুব একটা আপনার মেঠো বক্তৃতার মতো হয়ে যায়। তাহলে আমরা কি বলবো যে আমাদের দেশের স্বার্থের বিরোধী কোন চুক্তিতে এই জামায়াত এবং বিএনপি তারা ঐক্যবদ্ধভাবে রাজি হয়েছে? এই জিনিসটা কি, মানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উনি রাজনৈতিক দলগুলোকে জনগণের মুখোমুখি করে দিলেন। যদি এটাই ওনার মূল লক্ষ্য হয়ে থাকে তাহলে আমি বলবো উনি এটাতে সফল হয়েছেন। আর যদি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে ন্যূনতম লজ্জাবোধ, ন্যূনতম আত্ম মানে আপনার প্রশংসা অথবা ন্যূনতম মেরুদণ্ড থেকে থাকে, তারা এই বিষয়টাকে ব্যাখ্যা করবে। তবে আমি একটা কথা বলি, খলিল সাহেবকে কেউ বসিয়েছে কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আমার কাছে এটা এখনো একটা পরম রহস্য, বিশাল রহস্য, যে হোয়াই ডক্টর খলিল আমাদের এখানে আসতে পারলো, আমাদের এই এতই মন্ত্রিত্বে ক্যাবিনেটে ঢুকতে পারলো, তা পররাষ্ট্রমন্ত্রী হতে পারলো। উনাকে নেওয়ার কারণে বিএনপি যে শুরুতেই, বিএনপি যাত্রার শুরুতেই যে কালিমা লেপন তারা করেছে, সন্দেহের কালিমা লেপন, এটা তো বিএনপি কখনোই ওভারকাম করতে পারবে না। বিএনপি এখনো পারে নাই, কখনোই পারবে না। এটা বিএনপি পুরো যতদিনই লক্ষ্য থাকবে ততদিন বিএনপি কে এই কালিমা বহন করতে হবে, কপালে একটা বিরাট একটা কালিমা নিয়ে তাকে হাঁটতে হবে। এবং বিএনপি এই রিস্ক কেন ইনভাইট করলো, এই সমালোচনা কেন ইনভাইট করলো, এটা আমার কাছে এখন একটা রহস্য। আমি জানি না, বিএনপি যতদিন এটা জবাব না দিবে ততদিন এই রহস্য আমার কাছে থেকেই যাবে। এবং আমার কেন যেন মনে হয় বিএনপির কাছে এই প্রশ্নের কোনো সদুত্তর নাই। আমার সঙ্গে বিএনপির অনেক নেতৃবৃন্দের আলাপ হয়েছে, তারাও কেউ কিছু বলতে পারে না। একজন বলতে গেছিলেন যে ওনার মতো যোগ্য লোক আর নাই। আমি ওনার যোগ্যতা উনি প্রমাণ করলো কবে? আপনি যে ভাবছেন ওনার মতো যোগ্য লোক নাই, আমার কথা হলো কি এই ভদ্রলোক যে যোগ্য, এই যোগ্য কবে কোথায় প্রমাণ করলো ভাই দেখান না, কেউ বলতে পারে না কিন্তু। তো এখন এটা কি বলবেন? তো উনি তো বলেছেন যে ঈদের পরে রোহিঙ্গারা সব চলে যাবে, নিজেদের বাড়ি ফিরে যাবে। এই ঠিক আছে, গত গত ঈদ 1 বছর আগে তো রোহিঙ্গারা তো একটাও একজনও যাননি। একটা চালিয়ার তারপর লোক ভাই, চালিয়ার মানে ইয়ে ছিল, মানে জাস্ট চাপাবাজি চলছে সে আর কি, এটা আমার ধারণা। আম, আমি আরেকটি বিষয় সামান্য একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির একটি বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচিত হচ্ছে। সাম্প্রতিক মানে কি, গত কয়েকদিন আগে কালের কণ্ঠের একটি রিপোর্টকে কেন্দ্র করে পরবর্তীতে শুক্রবার একদিন আগে পার্ক দিবসে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন, মানে জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়েছেন। এবং সেখানে ফ্যাসিবাদের মূলোৎপাটন করা হবে,
24শে অভ্যুত্থানে যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে তাদের বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে। অর্থাৎ একবারেই আমরা বলতে পারি যে আওয়ামী লীগের সঙ্গে চোখ উল্টে এখন বিএনপির সাথে নিজের পার্সোনাল একটা অ্যালায়েন্সের জায়গায় যাচ্ছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? যেমন এর আগে একবার আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, তিনি আওয়ামী লীগের অত্যন্ত অসন্তুষ্টি ছিল এবং তাকে নানাভাবে বিষায়িত করা হয়েছে। আবার এখনো তাই কিন্তু একই রকম ভাবে এই সম্বন্ধে দেখবেন দু একদিনের মধ্যে তারা বলবে। কিন্তু আরেকটা কথা আমি বলি, এখানে আবার আরেক দিক আছে এই মুদ্রা। সেই মুদ্রার ওই দিকটা হলো, আপনি ভাবেন তো হাইপোথেটিক্যালি যে শাহাবুদ্দিন আহমেদ কি করতে পারত। শাহাবুদ্দিন আহমেদ যেটা করতে পারতো সেটা উনি কি জয় বাংলা বলতে পারতেন? না, উনি পারতেন না। জয় বাংলা বললে ওনার চাকরি থাকতো না। তো ওনার চাকরিরও প্রয়োজন, কারণ উনি যতদিন এই চাকরিতে থাকবেন ততদিন তো উনি এক ধরনের ইনডেমনিটি পাবেন। না হলে তো ওনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হইতে পারে। হয়তো উনি এইভাবে চিন্তা করছেন। আবার উনি আরেকটা করতে পারেন, যেটা নাকি উনি মাঝামাঝি পথে যেতে পারতেন। বিষয়টাকে জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ সবই এড়াই যাইতেন, কোন রাজনৈতিক স্লোগানে যাইতেন না। দেখেন, বাংলাদেশ জিন্দাবাদ কিন্তু খারাপ না, জয় বাংলাও খারাপ না, ভালো স্লোগান, যে যেটা দিয়ে আরাম দিবে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের এই দেশে স্লোগান গুলি রাজনীতিকরণ হয়ে গেছে। তারা বলে জয় বাংলা মানে আওয়ামী লীগ, বাংলাদেশ জিন্দাবাদ মানে এনটি আওয়ামী লীগ, আওয়ামী লীগের বাইরের কেউ। এই যে রাজনীতিকরণ হয়ে গেছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। পছন্দ না করতে পারেন, বাট ইগনোর করতে পারবেন না। এবং এই রাজনীতিকরণের মধ্যে রাষ্ট্রপতি কেন নিজেকে জড়ালেন, এটা আমি বুঝতে পারলাম না। কারণ ব্যাপারটা হলো কি, যখন কেউ রাষ্ট্রপতি হন, ওনার যে রাজনৈতিক পরিচয় থাক না কেন, উনি কিন্তু এটাকে ত্যাগ করে আসেন। উনি যদি তখন পুরো দলের সদস্য হয়ে থাকেন, উনি দল থেকে পদত্যাগ করে আসেন। আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের মেম্বার ছিলেন, আওয়ামী লীগের দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, উনি কিন্তু আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে রাষ্ট্রপতি হয়েছেন। একই জিনিস আপনি বলতে পারেন জিল্লুর রহমানের ক্ষেত্রে, আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে তারপর উনি রাষ্ট্রপতি হয়েছেন। মানে অফিসিয়ালি রাষ্ট্রপতির পদটা একটা নির্দলীয় পদ। যদি নির্দলীয় পদ হয়, আর যদি বাংলাদেশে জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদ রাজনৈতিক স্লোগান হয়ে থাকে, উনি কোন স্লোগানে যদি না দিতেন, সেটা হতো ওনার জন্য সবচেয়ে কার্যকর। কিন্তু উনি তা করেননি এই কারণ আমার যেটা ধারণা, যে উনি বিএনপির অনুগত হওয়ার চেষ্টা করছেন। উনি যতই বিএনপির অনুগত হওয়ার চেষ্টা করেন না, বিএনপি অনুগত হিসেবে তাকে মেনে নেবে না, এটা সম্ভব না। বিএনপি তাকে আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি বিবেচনা করবে। এখন আপনারা যে বলবেন যে বিএনপি তাকে ইমপিচ করবে, নাও করতে পারে, কিন্তু আমার মনে হয় যে ইমপিচ হতে করবেও না। তারা হয়তো একে পূর্ণ মেয়াদে থাকতে দিবে। কেন বিএনপি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রেখে দিতে চাইছে? এবং মির্জা ফখরুল মোটামুটি একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন এই প্রসঙ্গে যে এখনই রাষ্ট্রপতি প্রসঙ্গ আসছে কেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো আছে আরো প্রায় 3 বছর। ইভেন রাষ্ট্রপতির পক্ষ থেকেও যে ধরনের কথাবার্তা আমরা শুনছি, খুবই আনুগত্যশীল হয়ে বিএনপির প্রতি, তাতে মনে হচ্ছে যে তিনি থেকেই যাচ্ছেন। আপনি যেটা বলেছেন তেমনটি আমরা মনে করছি। কিন্তু বিএনপি আসলে কেন রেখে দিতে চাইছে? এর মধ্যে বিশেষ কোনো রাজনৈতিক বার্তা কি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিশেষ কোনো শক্তিকে? আর উনি হয়তো রিজাইন করতে পারেন, সেটা একটা ব্যাপার হতে পারে। যদি রিজাইন না করেন, তাহলে বিএনপি কেন এই দায় মাথায় নিতে যাবে? আমি বিএনপি কিন্তু এর মধ্যে যা যা ঘটেছে, বিভিন্ন সচিবদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, সচিবদের রদ বদল, দুদকের কমিশনার, চেয়ারম্যান তাদের পদত্যাগ, এই রাষ্ট্রপতিকেও যেতে হবে। রাষ্ট্রপতি মানে এক ধরনের ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আমাকে যদি পদত্যাগ করতে বলে আমি পদত্যাগ করে চলে যাব। তো বিএনপি খুব স্বাভাবিক পদত্যাগ করার কথা। আওয়ামী মেড একজন ব্যক্তি কেন তারা রিস্ক নিয়ে রাষ্ট্রপতি পদে রাখবে, এবং রাষ্ট্রপতি পদের ক্ষমতার সেটিও কিছুটা সংশোধন হবে, তাকে আরো বেশি ক্ষমতায়িত করা হবে। সেই জায়গায় কেন এই রাষ্ট্রপতিকে রেখে বিপদ দিকে না, নিয়ে আসতে আমি চায়? মনে করি বিএনপির উদারতা এবং বিএনপির একটা নতুন ধরনের একটা উদাহরণ তৈরি করার ব্যাপার থাকতে পারে এখানে। রাষ্ট্রপতি বিএনপির জন্য খুব একটা হার্মফুল না হওয়া পর্যন্ত বিএনপি তাকে রাখতেই পারে।